যে জায়গাটায় আমাদের সমস্যা, আমরা আমাদের ন্যারেটিভগুলোকে ভালো করে প্রচার করতে পারি না। মানুষের মধ্যে একটা নতুন করে সচেতনতা তৈরি হয়েছে যে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আন্তর্জাতিক সম্প্রদায় কি জানে এটা? আমরা কি জানাতে পেরেছি তাদের কাছে যে ভাই আমরা এটা ইনভেস্টিগেট করেছি সরকারি পর্যায়ে এবং সেখানে আমরা এই ফলাফল পেয়েছি? মাইনরিটি কোশ্চেন যদি আসে, এটা তো আসলে বাংলাদেশে যা ঘটেছে তার থেকে বেশি প্রপাগান্ডা করা হয়েছে। তখন কোশ্চেনটা তখন আসে যখন সরকার যখন এটাকে ডিফেন্ড করে এবং বারবার বলার চেষ্টা করে। কিন্তু একই দিকে আপনি যেটা আপনার আগের বক্তব্য বলেছেন যে এখন কূটনীতি কিন্তু কূটনীতিকদের মধ্যেই শুধু সীমাবদ্ধ নাই, সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে। প্রত্যেকটা দেশের মানুষ এটাকে এখন দেখে শোনে। তো এখন তাদের দেশের যে মাইনরিটির অবস্থা, বিশেষ করে রিসেন্টলি যেটা বিল পাস হয়ে গেছে, ওয়াকফ যে বিলটা হয়েছে, ওটা তো সোশ্যাল মিডিয়া এখন বেশি বেড়াচ্ছে এবং তারা কী কী ব্যবস্থা নিচ্ছে, তো সেইগুলোও তো এখন ম্যাটার করে। নিশ্চয়ই ম্যাটার তো করেই, এবং করে বলে তো ধরেন গত সপ্তাহের আগের সপ্তাহে মার্কিন কমিশন রিপোর্ট রিলিজিয়াস ফ্রিডম যেটা আছে, ওরা কিন্তু ভারত সম্পর্কে কমেন্ট করেছে। কিন্তু তো কাজেই এখন তো ওপেন ওয়ার্ল্ড, আপনি টেকনোলজির বরাতে আপনি সব কোথায় কী ঘটছে আপনি জানতে পারেন। তো কাজেই সেক্ষেত্রে ভারত যে কথাটা বলছে আমাদের ক্ষেত্রে, ওইটা তো ভারতকেও শুনতে হচ্ছে। আমরা হয়তো বলি না কারণ কি আমরা এটাকে, যেটা প্রফেসর আমিন হোসেন বললেন, আমরা এটাকে ব্যবহার করতে চাই না, বিকজ আমরা মনে করি যে ভারত নিজে থেকে একটা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে তার গণতান্ত্রিক মূল্যবোধ প্র্যাকটিস তারাই নিজের এটা সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সেটা নিয়ে কথা বলে। আর আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, সেটা হলো যে ধরেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেহেতু দক্ষিণ এশিয়া 1947 সালে ধর্মের ভিত্তিতে ভাগাভাগিটা হয়েছিল, এর একটা রেশ কিন্তু আছে এবং সেটার বিরুদ্ধে ফাইট করতে হবে। এবং আমরা বস্তুত 71 সালে কিন্তু এই ধর্মীয় বিভাজনের বিপক্ষে আমরা দাঁড়িয়ে আমরা একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করেছিলাম বাংলাদেশ হিসাবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে সেই জায়গাটাকে আমরা চর্চা করতে হবে এই কারণে যে এই না যে আমি ভারতের ন্যারেটিভ বা তাদের যে বক্তব্য সেটাকে খণ্ডন করার জন্যে। আমরা কিন্তু পৃথিবীর মানুষ এবং আমরা সত্যিকার অর্থ, যেমন ধরেন যে বিষয়টা নিয়ে এরা বলছে, দুইটা আমি দৃষ্টান্ত দিই, সেলফ জাস্টিফিকেশন নয়, বাস্তব অবস্থার প্রেক্ষিতে বলছি। আমি গত ধরেন নভেম্বর ডিসেম্বরে 8টা জেলায় আমি কাজ করেছি। আমার একটা অন্যতম প্রায়োরিটি ছিল বোঝা, যেহেতু এই বক্তব্যগুলো এসছে বিভিন্ন জায়গা থেকে উত্থাপিত হয়, আমি চেক করেছি ওখানে গিয়ে যে ওই জেলায় কটা ঘটনা এরকম ঘটেছে এবং এর পাল্টা হিসাবে এটাকে প্রতিরোধ করার জন্য নাগরিক সমাজ, সরকারি প্রতিষ্ঠান তারা কী উদ্যোগ নিয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে, দুইটা উপলব্ধি আমি পেয়েছি। একটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা নতুন করে সচেতনতা তৈরি হয়েছে যে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, জাতীয়ভাবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য সবাই মিলে আমাদের কাজ করতে হবে। এবং সেই জন্য আপনি লক্ষ্য করবেন যখন একটু উত্তাপ বেশি ছিল তখন কিন্তু তখন তো সরকার দুর্বল অবস্থায় ছিল, সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই মিলে কিন্তু মাইনরিটিদের এস্টাবলিশমেন্ট, তাদের জানমাল রক্ষা করার জন্য দাঁড়িয়েছিল। এটা কিন্তু বাংলাদেশে এর আগে কখনো আমরা দেখিনি। আর শিক্ষাটা হলো, বা এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি, মানুষ এখন কিন্তু মনে করছে যে এই জায়গাটাতে আমাদের যাওয়া উচিত না, এবং এই ধরনের কোনো উদ্যোগ যদি থাকে বা কোনো ধরনের আশঙ্কা থাকে, আমরা সকলে মিলে দাঁড়িয়ে এটাকে মাইনরিটিকে বা যারাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে সুরক্ষা দেওয়া উচিত। তো এটা কিন্তু আমি মনে করি যে একটা ইতিবাচক জায়গা। যারা মাইনরিটিদের উপর আক্রমণ বা নিগ্রহের কথা বলছে তারা কিন্তু এই কথাটা বলে না কেন, যে বাংলাদেশে তো সকল রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে যাদের বদনাম আছে বা যাদের উপর আমরা ব্লেম করি, তারাও কিন্তু দাঁড়িয়ে সেখানে সকলের সাথে মিলে সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী, জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই কিন্তু এর সুরক্ষার জন্য দাঁড়িয়েছে। তো সেটাও কিন্তু আমি মনে করি এটা আমাদের সমাজ থেকেই এই চিন্তাটা উচ্চারিত হয়েছে। তো সেটাকে আমি স্বাগত জানাই, এবং আমার ধারণা যে বাংলাদেশে এই জনগণের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই উপলব্ধিটা আছে এখন, এবং সেটা যে জায়গাটায় আমাদের সমস্যা,
আমরা আমাদের ন্যারেটিভগুলোকে ভালো করে প্রচার করতে পারি না। সেকেন্ড পয়েন্টটা বলছি, ভারতের প্রধানমন্ত্রী ব্যাংকক মিটিংয়ে বলেছেন যে মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর যেসব আক্রমণ হয়েছে সেগুলো ইনভেস্টিগেট করা দরকার। এখানকার পত্রিকায় এসছে যে পুলিশ ডিপার্টমেন্ট, বাংলাদেশের পুলিশ প্রায় সবগুলো জায়গায় ইনভেস্টিগেশন করেছে তারা। তো ইনভেস্টিগেশন যদি হয়ে থাকে, ইনভেস্টিগেশন কিন্তু আপনার এই যে কোনো ঘটনার আপনি আইনগত বিধান হচ্ছে যদি আপনি ইনভেস্টিগেশন করে প্রয়োজন মনে করেন তাহলে সেটা বিচার বিভাগের কাছে যাবে। এই যে ইনভেস্টিগেশনটা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় কি জানে এটা? আমরা কি জানাতে পেরেছি তাদের কাছে যে ভাই আমরা এটা ইনভেস্টিগেট করেছি সরকারি পর্যায়ে এবং সেখানে আমরা এই ফলাফল পেয়েছি? আমার যেটুকু মনে পড়ে, পত্রিকায় আমি পড়েছি যে মোটামুটিভাবে তারা ধরেন যদি 100 কেস হয়ে থাকে তার মধ্যে 6-7টাতে তারা পেয়েছে খানিকটা সাম্প্রদায়িক, বাকিগুলো রাজনীতি। কেন মানে জায়গা মতো সময় মতো বলা হয় এই যে আমাদের এখানে আমাদের এই সক্ষমতার দুর্বলতাটাকে কিন্তু আমলে নিতে হবে, কারণ আমরা একটা খোলা পৃথিবীতে বাস করছি। আমার এখানে কি ঘটছে সেটা বাইরে পৃথিবী দেখতে পারে। এখন আপনি এটাকে জাস্টিফিকেশন দিতে পারবেন সরকারি পর্যায়ে, কিন্তু মানুষ সেটা গ্রহণ করবে কিনা সেটা তো তাদের দায়িত্ব বা তাদের ইচ্ছার বিষয়। এই জায়গাটাতে আমাদের দিক থেকেও আমি মনে করি সতর্ক হওয়া প্রয়োজন। আর আরও একটা জিনিস, যে বাংলাদেশে কিন্তু আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার জন্য চেষ্টা করছি। সেটা অন্তর্ভুক্তিমূলক শুধু ডেমোগ্রাফিক না, আমরা অন্যান্য বিষয়াবলী নিয়েও যে সব মানুষের অধিকার, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেই তো এই গত জুলাই আগস্টের আন্দোলনটা হয়েছিল। তো কাজেই এটাকে রক্ষা করার জন্য সকলের প্রতি সম্মান, সকলের অংশগ্রহণ নিশ্চিত করে একটা আমাদের যেরকম সমাজ কাঠামোটা আছে, মানুষের শক্তিকে বা মানুষের যে আমি বলি যে অন্তর্নিহিত শক্তি আছে সেটাকে ব্যবহার করে আমরা সামনের দিকে যেতে হবে।